আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং সকলের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা কম বেশি এখন সকলেই জানি যে আমাদের কি যে এখন করোনা বৈশ্বিক মহামারীর কারণে আমরা কি করছি যে এখন সকলে ঘরে অবস্থান করছি। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ আছে এবং এই জন্য আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেখাপড়ার পাশাপাশি আমি যে কথা বলি, আমরা আসলে ছোটবেলা থেকেই সকলে স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদেরকে কি অবশ্যই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমরা হচ্ছে কি যে আসলে যে ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি এটা আমরা আসলে আমরা শুনে থাকি যে হ্যাঁ যে ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি সেটাকে আমরা আসলে স্বপ্ন করি, কিন্তু আসলে ঠিক তা না। যে আমাদেরকে স্বপ্নটা হচ্ছে কি যে জেগে জেগে দেখতে হবে এবং তার জন্য আমাদের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আমি সাগর দেখতে ভালোবাসি, তাহলে আমাকে সাগরের কাছে যেতে হবে, দূর থেকে স্বপ্ন দেখলে হবে না। তারপর হচ্ছে আমি হচ্ছে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে পছন্দ করি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে যে কষ্ট করে কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমার পরিশ্রমের সাথে কিন্তু জড়িত। তো আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, হ্যাঁ, আমাদের ধারণা যে হচ্ছে গিয়ে যারা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বা অন্যান্য ভালো আহ, প্রতিষ্ঠানে মেডিকেল বুয়েট পড়ে, তারা অনেক বেশি মেধাবী। কিন্তু আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেধার চেয়ে আসলে মানুষের পরিশ্রমটা অনেক অনেক বড় একটা জিনিস। এবং সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে তোমার অনেক বেশি অনেক বেশি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নিজেকে মানে মোট কথা হচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলে দেখবে যে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এরপর হচ্ছে যে আমাদের যে আসলে যে মানে আমাদের একটা নির্দিষ্ট একটা পেশার জন্য একটা স্বপ্ন থাকে। তো সেক্ষেত্রে কি করি আমরা, যে সেই যদি আমরা সেখানে পৌঁছে যাই আলহামদুলিল্লাহ ভালো, আমাদের আমাদের কঠোর পরিশ্রম দ্বারা। কিন্তু এরপরেও আমাদের ভাগ্য বা আমাদের রিজিক যেখানে আছে সেখানে আমরা পৌঁছাবো। এবং সেক্ষেত্রে আমাদের মন খারাপ করার কিছু নেই। আমাদেরকে সবসময় কি যে মহান আল্লাহ তাআলার উপর যে মানে অনেক অনেক বেশি ভরসা রাখতে হবে। কারণ তিনি আমাদের জন্য যা করেন অনেক ভালো করেন। তিনি হচ্ছে উত্তম ফয়সালাদাতা। এবং হচ্ছে কি সমাজের প্রতিটি পেশারই কিন্তু মূল্যায়ন রয়েছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমরা কোনো পেশাকেই কিন্তু অসম্মানের চোখে দেখবো না। সাপোজ আমি ধরি যে বলছি না যে আমরা আসলে ওটা হবো, আমাদের অনেক ভালো আশা থাকবে। যে সমাজে আমরা সামান্য একটা মৌজিক কথা ধরি যে সে কি করছে, যে সে হচ্ছে যে এরকম কি করছে, সে তার কাজ হচ্ছে সে জুতা মেরামত করে, ইলেকট্রনিক্স কাজ হচ্ছে সে বৈদ্যুতিক মেরামত করবে, যে মোবাইল ইঞ্জিনিয়ার বা মোবাইলের খুঁটিনাটি বিষয় দেখে সে সেগুলো মেরামত করবে, এরকম সমস্ত পেশার কথাই বলি। এখন আজকে যদি আমার হচ্ছে কি জুতা মেরামত না করি বা মোবাইলকে যদি মেরামত না করি, তাহলে কি আমাকে নতুন নতুন প্রতিদিন কিনতে হবে? সেটা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের সমাজে প্রত্যেকটা পেশার কি করতে হবে, আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মানের চোখে দেখতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে কি যে আমরা কখনোই নিজেকে কখনোই আমরা নিজেকে মানে হতাশ করবো না। আমরা কঠোর পরিশ্রম করবো আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং যেখানে পৌঁছে যাব সেই পেশাকে আমরা সম্মানের সাথে সততার সাথে পালন করতে চেষ্টা করব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা নিজ নিজ পেশা অবশ্যই সকলে সাফল্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আজকে আমরা কোন বিষয়গুলো পড়বো সেই বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমাদের আজকের প্রোগ্রামটা হচ্ছে গিয়ে অনার্স প্রথম বর্ষের জন্য, যার কোর্স হচ্ছে 21-33-01 এবং যার কোর্সের নেম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সয়েল 1 বা মৃত্তিকা পরিচিতি 1 যেটা। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সয়েল ফর্মিং রক, মৃত্তিকা গঠনকারী যে শিলা, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব।
আমি তোমাদের সাথে আছি রুমা বেগম, প্রভাষক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আজকে আমরা সয়েল ফর্মিং রক সম্পর্কে ধারণা নিব। আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয় বা যে শিক্ষণফল সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি জানবো, ডেফিনিশন অফ রক। আজকে আমরা জানবো শিলার সংজ্ঞা, আরো জানতে পারবো ক্লাসিফিকেশন অফ রকস বা শিলার প্রকারভেদ। এরপরে জানতে পারবো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ রক, বিভিন্ন শিলার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো এবং এই সকল শিলার বিভিন্ন কি উদাহরণ সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমে চলে আসি আমরা আমাদের শিলা। শিলা বলতে কি বুঝি? তো এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে ক্লাস 9-10 যখন ভূগোল পড়েছি, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো পড়েছিলাম। এখন অনার্স লেভেলে আসলে আমরা ওই বিষয়গুলো পড়ি, একটু বিস্তারিত আকারে পড়ি। তো ডেফিনিশন অফ রক হচ্ছে যে কি, রক বা শিলা হচ্ছে দ্য সলিড মিনারেল ম্যাটেরিয়াল ফর্মিং পার্ট অফ দ্য আর্থ সারফেস আন্ডারলাইং দ্য সয়েল। তাহলে এটা হচ্ছে কি যে একটা কঠিন একটা ম্যাটেরিয়াল, খনিজ, এবং এটা হচ্ছে খনিজ অংশ যেটা কি পৃথিবীর সারফেস গঠনে সাহায্য করেছে এবং এটা কোথায় রয়েছে, মৃত্তিকার নিচে আন্ডারলাইন বা বেড অবস্থায় রয়েছে। তাহলে আমরা রক সম্পর্কে বা শিলা সম্পর্কে যদি ধারণা দিই, যে বিজ্ঞানীগণ অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছেন যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ ও উপগ্রহ যা আছে সেটা হচ্ছে সূর্য হতে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির আদি অবস্থায় এরা কি ছিল, সূর্যের মতো উত্তপ্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল এবং আস্তে আস্তে সময় বিবর্তনে সেই উত্তপ্ত গ্যাস পিণ্ডের কিছু অংশ তরল এবং কঠিন পদার্থে পরিণত হয়েছে। এখন এই যে কঠিন পদার্থের যে অংশটা পরিণত হয়েছে, পৃথিবীর এই কঠিন অংশই হলো শিলা। শিলা বা রক কালক্রমে সময় বিবর্তনে বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির প্রভাবে, যে প্রাকৃতিক শক্তিগুলো কি, যে আমাদের হচ্ছে গিয়ে সূর্যের আলো, তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, হিমবাহ, তারপর হচ্ছে বাতাস, এরপরে হচ্ছে আরো মানে আরো আছে। এই বিষয়ে আমি একটা ফিজিক্যাল ওয়েদারিং সম্পর্কে একটা সম্পূর্ণ টপিকে আলোচনা করব। তো এই যে প্রাকৃতিক শক্তির প্রভাবে অবক্ষয় হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে এই আজকের ভূত্বক গঠিত হয়েছে। তো এদের মধ্যে তোমার হচ্ছে পাথর, তারপর হচ্ছে নুড়ি, কাকর, বালি, পলি এবং কর্দম, এই গঠনকারী এই তোমার পার্টিকেল গুলো হচ্ছে প্রধান। তাহলে আমরা এক কথা বলি যে ভূত্বক গঠনকারী এই সকল উপাদান বা পদার্থই সাধারণভাবে শিলা নামে পরিচিত। এই সকল শিলা এক বা একাধিক খনিজ পদার্থ, যেমন ধরো তোমার কোয়ার্টজ, তারপর মাইকা, এগুলো সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো যখন কোনো শিলা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হয় তখন তাকে আমরা বলি বহুজাত খনিজ বিশিষ্ট শিলা। বহুজাত মানে এখানে অনেকগুলো খনিজ থাকবে। তো এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গ্রানাইট, ব্যাসাল্ট, গ্যাব্রো, এরপর হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, স্লেট। আর যখন শিলা একটি মাত্র খনিজ দিয়ে গঠিত হয় তখন তাকে বলা হয় এক খনিজ বিশিষ্ট শিলা। যেমন ধরো অ্যালবাইট নামক একটা খনিজ দিয়ে গঠিত যে শিলা সেটাকে আমরা বলি অ্যালবাইট শিলা। তো এইভাবে মৃত্তিকার শিলা এবং খনিজ কিন্তু পাশাপাশি অবস্থান করে মৃত্তিকার কাঠামোটা তৈরি করে। তাহলে আমরা বলবো বিভিন্ন প্রকার খনিজ প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যেই পদার্থ গঠন করে তাকে কি বলে, তাকে শিলা বলে। অথবা বলতে পারি যে জমাটবদ্ধ গ্রানাইট এবং চুনা পাথর এবং তার সাথে যে আলগা অন্যান্য দ্রব্যাদি থাকে, যেমন বালি ও নুড়ি সহ যে সকল দ্রব্য দ্বারা ভূত্বকের কঠিন স্তর গঠিত হয়েছে তাদেরকে আমরা শিলা বলতে পারি। তো পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 2000 খনিজ আবিষ্কৃত হয়েছে। 2000 খনিজের মধ্যে মাত্র 2 ডজন বা 24টি খনিজ পৃথিবীর প্রায় সব রকম শিলাতেই দেখা যায়। পৃথিবীর অধিকাংশ খনিজই কিন্তু মাত্র
8টি মৌল দ্বারা গঠিত, বা এটি 8টি মৌল দ্বারা গঠিত। যেমন সেগুলো হচ্ছে কি, আমরা এটা পৃথিবীর স্ট্রাকচার কিন্তু পড়ে আসছিলাম ভূত্বকের উপাদানের ক্ষেত্রে। 8টা মৌল: সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। সাধারণত শিলার যে নির্দিষ্ট আকার বা তোমার যে রাসায়নিক যে তোমার সংকেত বা একটা সুনির্দিষ্ট কি সিলিকেট কোন স্ট্রাকচার নেই, শিলার একটা নির্দিষ্ট কোনো আকার নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি যে শিলা সম্পর্কে বেসিক বা মূল ধারণা। এবং আমাদের যে একটা বই আছে আমাদের হচ্ছে গিয়ে আধুনিক মৃত্তিকা বিজ্ঞান বই, আমাদের প্রফেসর দেলোয়ার হোসেন হাওলাদার স্যার এবং প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, ওখানে অনেক ভালোভাবে লেখা আছে। তাছাড়াও আমাদের আমরা নেচার অ্যান্ড প্রপার্টিস অফ সয়েল ইংরেজি ভার্সনের একটা বই আছে, হ্যাঁ সেই বইটাও তোমরা ফলো করতে পারো। চলে আসলাম আমরা ক্লাসিফিকেশন অফ রকস বা শিলা শ্রেণীবিন্যাসে। শিলা মূলত 3 প্রকার: ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এখানে আমরা কিছু শিলা দেখতে পাচ্ছি। দেখো যে এখানে ইগনিয়াস রকস এর উদাহরণ হিসেবে আছে গ্রানাইট, তারপর আছে হচ্ছে আসলে আমরা এরপরে হচ্ছে এখানে আমি অল্প অল্প জাস্ট সংজ্ঞাগুলো বলবো এবং এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো, কিন্তু এর পরবর্তীতে কিন্তু আবার ইগনিয়াস রক এর উৎপত্তি, তারপর হচ্ছে কি এর যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই সম্পর্কে, ইগনিয়াস রক সম্পর্কে কিন্তু আবার একটা আলাদা লেকচার হবে। ঠিক তেমনি ভাবে সেডিমেন্টারি রক সম্পর্কে এবং মেটামরফিক রক সম্পর্কে। আজকে আমি দুটো সম্পর্কে বেসিক জিনিসগুলো শুধু আলোচনা করব। তারপর হচ্ছে কি ইগনিয়াস রকে হচ্ছে তোমার গ্রানাইট আছে, ব্যাসাল্ট আছে, গ্যাব্রো আছে, আমরা একটু পরে আসছি। এরপরে সেডিমেন্টারি রক আছে আমাদের পাললিক শিলা, স্যান্ডস্টোন, লাইমস্টোন, শেল, জিপসাম। মেটামরফিক রক আছে আমাদের মার্বেল, স্লেট, গ্নিস, কোয়ার্টজ, কোয়ার্টজাইট। তাহলে এই যে শিলাগুলো আছে এগুলো হচ্ছে কি বিভিন্ন প্রকার শিলা। এবং দেখা যায় যে একই ইগনিয়াস রক থেকে উৎপন্ন বিভিন্ন রকমের খনিজের রং কিন্তু বিভিন্ন হতে পারে, বিভিন্ন একই খনিজের রঙও কিন্তু আবার বিভিন্ন হতে পারে। এখন চলে আসি আমরা ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। ইগনিয়াস রকটা কি হয়েছে যে igneous rock is formed through the cooling and solidification of magma or lava। যে ইগনিয়াস আগ্নেয় শিলাটা গঠিত হয়েছে কিভাবে? ঠান্ডা এবং কঠিন হওয়ার মাধ্যমে, কার? ম্যাগমা এবং লাভার। তাহলে আমরা এই সম্পর্কে একটু বেসিক ধারণা নিই। যে ইগনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে, আর ইগনিস অর্থ হচ্ছে ফায়ার, ফায়ার বা আগুন। ইগনিস শব্দ হচ্ছে ফায়ার বা আগুন। তো তোমরা হচ্ছে গিয়ে নেটে যদি এই শিলাগুলো সম্পর্কে একটু দেখো, ভিডিও দেখো, দেখবে যে কিভাবে তোমার বিভিন্ন সাগর মহাসাগরে এখন পর্যন্ত যেরকম লাভা বের হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই জিনিসগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, সেইখানে তোমরা একটু ভিডিওগুলো দেখতে চেষ্টা করবে, নেট থেকে নিয়ে নিয়ে তোমরা দেখবে এবং আরো অনেক বেশি ধারণা পাবে। তাহলে এই ইগনিস শব্দ হচ্ছে ফায়ার। এখন এই ভূপৃষ্ঠের উপরিভাগে বা অভ্যন্তরে উত্তপ্ত এবং গলিত ম্যাগমা, এরা কি হয়েছে ঠান্ডা এবং কেলাসিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে কি বলে? আগ্নেয় শিলা বলে। এখন এই যে ম্যাগমা, তাহলে ভূ অভ্যন্তরের তাপ এবং চাপের ফলে শিলার উপাদানগুলো কি হয়? গলে যায়। গলে তরল আকার যখন ধারণ করে তখন তাকে আমরা বলি ম্যাগমা। তাহলে ম্যাগমাটা কি? যে তাপ ও চাপের ফলে শিলার উপাদানগুলো গলে তরল পরিণত হলে তাকে আমরা বলি ম্যাগমা। এই ম্যাগমা এটা হচ্ছে সিলিকেটের এক প্রকার একটা জটিল এবং উত্তপ্ত দ্রবণ, যাতে কি থাকে? জলীয় বাষ্প থাকে এবং সাথে থাকে বিভিন্ন ধরনের গ্যাস, যেমন কি কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন, এই গ্যাসগুলো ওখানে বিদ্যমান থাকে। যখন ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে বের হয়ে আসে তখন তাকে আমরা বলি লাভা। তাহলে ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন বের হয়ে আসে তাকে আমরা বলি লাভা। তাহলে এই পৃথিবীর একেবারে সর্বপ্রথম কিন্তু এই আগ্নেয় শিলা উৎপত্তি হয়েছে, এজন্য এইকে আমরা এই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা কিন্তু আবার বলে থাকি। এছাড়া যে বিভিন্ন ধরনের যে জিওলজিক্যাল প্রসেস হচ্ছে বা ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো যে সংঘটিত হচ্ছে, এর ফলে কি হয়? যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা ভূমিকম্প,
এই ভূমিকম্পের ফলে ভূত্বকের যে দুর্বল অংশগুলো আছে সেগুলো ফেটে যায়, সেখানে ফাটলের একটা সৃষ্টি হয়। আর যখন ফাটল হয় তখন কি হয়, ওই যে পৃথিবীর অভ্যন্তরভাগ হতে যে উত্তপ্ত যে গলিত লাভা আছে সেটা কি হয়, নির্গত হয়ে বের হয়ে আসে এবং কি হয়, কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি হতে পারে। তো এই ভূত্বকের 95% হচ্ছে আমার আগ্নেয় শিলা দ্বারা গঠিত। তাহলে এই যে উত্তপ্ত গলিত অবস্থা থেকে যখন এটা শক্তভাবে একেবারে সরাসরি তৈরি হয় বলে এর মধ্যে কোনো ধরনের স্তর থাকে না, এই জন্য এই শিলার আরেকটা নাম হচ্ছে অস্তরীভূত শিলা। এবং এই কোনো স্তর থাকে না বলে এর মধ্যে কোনো জীবাশ্ম বা ফসিল দেখতেও পাওয়া যায় না। তো এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকে যে আগ্নেয় শিলা যে রয়েছে, এই শিলার উৎস বস্তুগুলো কি, যে এই শিলা যেমন কি, যে শিলার উৎস বস্তু কি, যে আমরা দেখতেছি যে মৃত্তিকার উৎস বস্তু কিন্তু আবার এই শিলা। তাহলে শিলা যেমন নিজেকে কি উৎস বস্তু এবং সে উৎস, ঠিক তেমনি ভাবে আমাদের মৃত্তিকার উৎস বস্তু কিন্তু আবার এই শিলা। তো কিছু উল্লেখযোগ্য আগ্নেয় শিলা হচ্ছে আমরা একটু পরে দেখছি, যে গ্রানাইট, গ্যাব্রো, ব্যাসাল্ট, তারপর হচ্ছে তোমার ডায়োরাইট, সায়ানাইট, অ্যান্ডেসাইট, এগুলো হচ্ছে আমাদের কি, যে আগ্নেয় শিলা। তাহলে এখানে দেখো যে আমরা ছবি দেখতে পাচ্ছি, যে এখানে দেখো যে হ্যাঁ এরকম লাভা বের হয়ে আসছে, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা দু একটি চিত্র, এবং এটি অনেক সুন্দর সুন্দর চিত্র আছে, আমরা সেগুলো দেখে নিব। এবার চলে আসবো কি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইগনিয়াস রক। তাহলে আমরা ম্যাগমা এবং লাভা সম্পর্কে ধারণা পেলাম, যে ম্যাগমা এটা পার্থক্য আসে, যে লাভা বলতে কি বুঝবো, ম্যাগমা বলতে অথবা এদের পার্থক্যটা কি। তখন আমরা কি বলবো, যে লাভাটা কোনটা, যেটা ভূ অভ্যন্তরের উত্তপ্ত এবং গলিত পদার্থ যখন আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলবো লাভা। আর ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূ অভ্যন্তরেই থেকে যায়, হ্যাঁ, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে বলবো আমরা ম্যাগমা। তাহলে এই যে এগুলো কিন্তু আবার আগ্নেয় শিলার উৎপত্তি, এর শ্রেণী বিন্যাস, তারপর এগুলো মানে তোমার হচ্ছে বড় একটা ক্লাস হবে আবার পরে। তো আমরা এখন সংক্ষেপে চলে যাই আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তা ইগনিয়াস কি করে, যে ইগনিয়াস রক্স ফর্ম অফ রক্স ডাজ নট ইনক্লুড এনি ফসিল ডিপোজিট। তারপরে এটা দেখলাম যে যেহেতু এটা কি হয়, যে সরাসরি উত্তপ্ত যে ম্যাগমা বা লাভা থেকে উৎপন্ন হচ্ছে, এর কারণে এটা এত কঠিন হয় যে এর মধ্যে কোনো ফসিল বা জীবাশ্ম কোনো কি তোমার চিহ্নিত করা যায় না। দিস ডু নট রিয়েক্ট উইথ অ্যাসিডস, এরা অ্যাসিডের সাথে কি বিক্রিয়া করে না। এবং ইগনিয়াস ফর্মস মোর দ্যান ওয়ান মিনারেল ডিপোজিট, এবং তাদের মধ্যে যে খনিজগুলো রয়েছে এখানে একটি মাত্র মৌল নাই, এখানে দুই বা ততোধিক কি খনিজ দ্বারা এটা সাধারণত গঠিত হয়েছে। এখন চলে আসি আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য যেটা আমরা দেখলাম, যে এই বিষয়গুলো তো রয়েছে, সাথে কি যে আরো একটি আমরা যদি বলি, যে এই আগ্নেয় শিলাটা যে শীতল হয়ে, প্রথম যে গ্যাস পিণ্ড ছিল সেখান থেকে শীতল হয়ে এই শিলার উৎপত্তি হয়েছে, এর জন্য কিন্তু এর মধ্যে কোনো স্তর থাকে না। আর এর মধ্যে তো তোমার যে এত উত্তপ্ত গলিত পদার্থের মধ্যে কি যে জীব জন্তুর অস্তিত্ব অসম্ভব, এমনকি এখানে কোনো বৃক্ষলতাও জন্মাতে পারে না। এই কারণেই হচ্ছে আগ্নেয় শিলার ভেতরে কোনো জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। যে এক মাসের জন্য একটা কোশ্চেন আসলো যে আগ্নেয় শিলার মধ্যে কেন জীবাশ্মের পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই উত্তরটি কিন্তু পেয়ে গেছি। এরপরে তো গলিত অবস্থা থেকে তাপ বিকিরণ করে একেবারে সর্বশেষে এই জাতীয় শিলা একটা ক্যালাস বা নির্দিষ্ট আকারের দানা বেঁধে এই শিলাটা গঠিত হয়েছে। আর সাধারণত আগ্নেয় শিলার মধ্যে কোনো ধরনের ছিদ্র থাকে না। তাই এই জাতীয় শিলার মধ্যে কি, যে পানি যে প্রবেশ করবে, পানিও প্রবেশ করতে পারে না। এছাড়া উত্তপ্ত গলিত ম্যাগমা তাপ বিকিরণ করে সংকুচিত হয়, আবার জমাট বাঁধে। ফলে কি হয়, যে এই শিলা খুবই সুদৃঢ় এবং সুসংহত হয়ে থাকে। এবং আগ্নেয় শিলা শক্ত আর মজবুত হলেও কি হয়, এর মধ্যে জোড়া দেখা যায়। যে আমরা এখানে দেখো যে এখানে এরকম দেখা যাচ্ছে না, জোড়া 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 জোড়া। তো এখানে শিলাটা কিন্তু প্রচন্ড পরিমাণ শক্ত, এবং এর মধ্যে কোনো স্তর নাই, কোনো জীবাশ্ম নাই, এবং এর মধ্যে কোনো পানি প্রবেশ করতে পারে না। কিন্তু যে এদের মধ্যে সুস্পষ্ট জোড়াগুলো কিন্তু ঠিকই দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এখন চলে আসি আমরা এই যে আমাদের ইগনিয়াস রকের কয়েকটা উদাহরণ সম্পর্কে। তো দেখো প্রথমে আছে আমাদের কি, যে ব্যাসাল্ট।
এখানে হচ্ছে কি ব্যাসাল্ট, গ্যাব্রো, গ্রানাইট, ডায়োরাইট, নেফেলিন এগুলো হচ্ছে ইগনেস রকের উদাহরণ। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু বলতে চাই যে ব্যাসাল্ট প্রথমে, তো ব্যাসাল্টটা হচ্ছে কি, যে ব্যাসাল্টটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরীণ উত্তপ্ত ম্যাগমা যখন লাভা রূপে বায়ু সংস্পর্শে এসেছে, তখন বায়ুর সাথে আসার সাথে সাথে এটা কি দ্রুত ঠান্ডা এবং শক্ত হয়ে গেছে। এবং এটা হচ্ছে কি এক প্রকার ভূমিজ আগ্নেয়শিলা, এবং এর কণাগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে। সাধারণত আমাদের বাংলাদেশে রাজশাহী এবং বগুড়া, এই রাজশাহী বগুড়া অঞ্চলের ভূগর্ভে কিন্তু ব্যাসাল্টের সন্ধান পাওয়া গেছে। তাছাড়াও এই ধরনের শিলা পাওয়া যায় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সমভূমি ব্যাসাল্ট দ্বারা গঠিত। ব্যাসাল্ট সাধারণত দেখতে কালো বা ধূসর বা বাদামি রঙের হয়ে থাকে। এরপরে চলে আসি আমরা গ্যাব্রো। তো গ্যাব্রো হচ্ছে কি, গ্যাব্রো হচ্ছে যে তোমার এই এর প্রধান খনিজ হচ্ছে গিয়ে চুন সমৃদ্ধ, এবং প্লেজিওক্লেরিস ও পাইরোক্সিন খনিজ হচ্ছে গিয়ে প্রধান একটা অংশ এবং প্রধান খনিজ, এবং এই শিলার দানাগুলো খুবই সূক্ষ্ম, আর এর বর্ণ হচ্ছে সাধারণত কালো হয়ে থাকে। গ্যাব্রোর রং হচ্ছে কালো হয়ে থাকে। এরপরে আসে আমরা গ্রানাইট। গ্রানাইট হচ্ছে কি, যে আমরা জানি যে আমাদের যে ওসানিয়া কন্টেন্ট আছে পৃথিবী পৃষ্ঠে, ওসান কন্টেন্ট ভূত্বকের নিচে কি আছে, শিয়াল মানে হচ্ছে কি সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এই যে শিয়াল বলয় রয়েছে। তো এই কি হয়েছে, যে এটি হতে এক প্রকার তরল পদার্থ কি হয়, যে ফাটল যে আছে সেই ফাটলগুলো যে সবসময় বের হতে আছে, সবসময় নিঃসৃত হচ্ছে। এই নিঃসৃত উত্তপ্ত তরল পদার্থ কি হয়, যে তোমার আস্তে আস্তে রূপান্তর হয়ে এই গ্রানাইট শিলার উৎপত্তি হয়েছে। এবং এটা হচ্ছে অন্তজ, এটা হচ্ছে অন্তজ বা ইনক্লুসিভ, এগুলো আমরা আগে মানে পরে আবার আগ্নেয়শিলার মধ্যে পড়বো। এটা হচ্ছে অন্তজ আগ্নেয়শিলা, এবং এর যে অন্তর্গত খনিজ এটা হচ্ছে কোয়ার্টজ, ফেলসপার, হর্নব্লেড, এই খনিজগুলো হচ্ছে এর মধ্যে অবস্থিত। তবে এর মধ্যে কোয়ার্টজ এবং ফেলসপারই হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে ডায়োরাইট। ডায়োরাইট কি, ডায়োরাইট হচ্ছে গিয়ে যে ফেলসপার এবং হর্নব্লেড এর মধ্যে হচ্ছে অধিক পরিমাণ রয়েছে, এবং এর মধ্যে কোনো ধরনের কোয়ার্টজ নাই, ডায়োরাইটে কোনো ধরনের কোয়ার্টজ নেই। এটা দেখতে অনেকটাই গ্রানাইটের মতো, বর্ণ হচ্ছে গাঢ় কালো। এরপরে আমাদের আছে, আচ্ছা আমরা হচ্ছে গিয়ে আবার পরে যখন আগ্নেয়শিলা করবো বিস্তারিত করবো, কারণ আমাদের কাছে তিনটা পড়তে হবে, আমরা হয়তো সময় পাবো না। এরপরে আছে ডোলেরাইট, আচ্ছা আমি এগুলো একটু স্কিপ করে যাচ্ছি। তারপরে আছে সায়ারাইট, এগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তী লেকচারে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। এখন চলে আসি আমরা আমাদের সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। সেডিমেন্টারি রকটা কি আমরা একটু দেখি, পাললিক শিলাটা, যে সেডিমেন্টারি রক আর ফর্ম বাই দ্য ডিপোজিশন অফ মিনারেল অন দ্য ফ্লোর অফ ওশান or other bodies of water at the earth surface। তাহলে এটা সেডিমেন্টারি রকটা গঠিত হয়েছে কিভাবে, ডিপোজিশন হওয়ার মাধ্যমে, ডিপোজিশন জমা হওয়ার মাধ্যমে, কি মিনারেলস বা খনিজ কোথায়, অন দা ফ্লোর অফ ওশান, সাগরের নিচে, সাগরের নিচে যে এগুলো জমা হওয়ার মাধ্যমে, অথবা আদার বডিস অফ ওয়াটার, অথবা মানে হচ্ছে কি ওশান ছাড়াও অন্য নদী, তারপরে এই যেখানেই পানি আছে সেখানে কি এই ধরনের শিলা সাধারণত গঠিত হতে পারে। তাহলে এই যদি আমরা একটু আরেকটু বিস্তারিত বলি, তাহলে আগ্নেয় শিলা তোমার যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি আছে, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ু প্রবাহ, সূর্যতাপ, সমুদ্রের ঢেউ, এই সকল প্রাকৃতিক শক্তির প্রভাবে কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে নুড়ি, কাকর, বালি এগুলোতে পরিণত হয়। এই যে ক্ষয়িত অংশ, এই ক্ষয়িত অংশগুলো পুনরায় পানির স্রোত, তোমার বায়ু প্রবাহ, হিমবাহের মাধ্যমে বাহিত হয়ে হ্রদ, সাগর বা মহাসাগরের তলদেশে তলানি রূপে স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে, এবং পরবর্তী পর্যায়ে জীবজন্তুর হাড়ের চূর্ণ, সিলিকা, লৌহ, এই সকল নানাবিধ উদ্ভিদের রাসায়নিক সংমিশ্রণে এবং উপরিভাগে যে পানি আর যে নবীন যে পলির স্তর পড়ে, এদের চাপে নিচের স্তরে সাধারণত এগুলো কি হয়, তলানি হিসেবে ধীরে ধীরে জমাট বেঁধে একটা কঠিন শিলায় পরিণত হয়ে থাকে। যেমন যে গ্রানাইট শিলাটা যে আমরা আগ্নেয় শিলা দেখলাম, এই গ্রানাইট শিলা থেকে কোয়ার্টজ যে আছে, এই কোয়ার্টজ বালিতে কি হয়, এই প্রাকৃতিক শক্তির প্রভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে পানি দ্বারা বাহিত হয়ে সাগরের তলদেশে যখন জমা হয়, তখন কি হয়, এই বালি কণাগুলো একত্রে সংযোজিত হয়ে কঠিন আকার ধারণ করে বালিগুলো থেকে হয়ে যায় বেলে পাথর। কি হয়ে যায়, বালিগুলো থেকে হয়ে যায় বেলে পাথর বা স্যান্ড
স্টোন, তখন কি এর নাম হয়ে যায় পাললিকরণ শিলা। এখন এটা যে মানে খুব অল্প সময়ের মধ্যে হয় তা কিন্তু না, এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন হয়। এখন এই শিলার বয়স এত বেশি যে যত বেশি বয়স তত এর দৃঢ়তা, এদের কাঠিন্য বা হার্ডনেসটা অনেক বেশি হয়ে থাকে। তাহলে যে আমরা এর আরেকটা নাম হচ্ছে মাধ্যমিক শিলা, আরেকটা নাম হচ্ছে কি যে মাধ্যমিক শিলা। তাহলে আমরা যদি বলি যে সংজ্ঞা আকারে পূর্বস্থ শিলা বা পূর্বের শিলাগুলো বিশেষ করে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বায়ু বা পানির মাধ্যমে নতুন রূপে অন্যত্র জমা এবং অধ্যক্ষিপ্ত হয়ে এবং কম বেশি ঘনীভূত হয়ে যে শিলা গঠন করে তাকে বলা হচ্ছে পাললিক শিলা। তো এই পাললিক শিলার যে উদাহরণ কয়েকটা, সেটা হচ্ছে পলি পাথর, বেলে পাথর, ক্যালসাইট, ডোলোমাইট, চুনা পাথর, এগুলো হচ্ছে আমাদের পাললিক শিলার উদাহরণ। এবং আমরা আরো পরে একটু পরে আমরা আবার দেখছি আরো কয়েকটা পাললিক শিলা। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে সেডিমেন্টারি রকটা কিভাবে উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে একটু জাস্ট আমি কোটেশন গুলো বলছি। ওয়েদারিং বা অবক্ষয়ের মাধ্যমে গঠিত হতে পারে, ট্রান্সপোর্টেশন বা স্থানান্তরের মাধ্যমে, এরপরে হচ্ছে ডিপোজিশন বা জমা হওয়ার মাধ্যমে, এরপর হচ্ছে কি ডায়াজেনেসিস, সর্বশেষ ধাপ হচ্ছে ডায়াজেনেসিস। তাহলে প্রথম হচ্ছে অবক্ষয় হয়ে থাকে আগ্নেয় শিলা, এরপর হচ্ছে কি অবক্ষয়িত শিলাগুলো স্থানান্তরিত হয়ে বায়ু পানির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আর এরপর হচ্ছে এই চলে যে একটা কি হয় সমুদ্রের তলদেশে জমা হয়, ডিপোজিশন হয়। এবং সর্বশেষ পর্যায়ে কি হয়, এই জমাকৃত পদার্থ সমূহ তাপ এবং চাপের প্রভাবে কঠিন শিলায় পরিণত হয়ে থাকে। এখন আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স অফ সেডিমেন্টারি রক বা আমাদের হচ্ছে কি, তো পাললিক শিলার আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি যে সেক্ষেত্রে কি হবে, যে সেডিমেন্টারি রকস আর সেকেন্ডারি রকস এরা হচ্ছে কি মাধ্যমিক শিলা, এবং এরা সাধারণত পাওয়া যায় কোথায়, পৃথিবীর পৃষ্ঠে। এবং তারা ক্রিস্টালিন, তাদের তারা নট ক্রিস্টালিন, তাদের ক্যালাসনটা স্ফটিক নয়। এবং তাদের কি থাকবে, অনেকগুলো লেয়ার থাকবে, তাদের অনেকগুলো কি থাকবে, লেয়ার থাকবে। তাহলে যেহেতু হচ্ছে গিয়ে আস্তে আস্তে জমা হয়, এই জন্য হচ্ছে গিয়ে লেয়ার থাকবে। এবং এখানে বিভিন্ন ধরনের সেডিমেন্টারি রক রয়েছে, এগুলো হচ্ছে সবই সেডিমেন্টারি রক। তো আমরা পরে পরে আচ্ছা একটা ক্লাস নিব যে সয়েল ফর্মিং মিনারেলস, তখন আমরা এগুলো হচ্ছে নাম সহ বৈশিষ্ট্য সহ আলোচনা করব। তো আমরা তো দেখলাম যে ক্যালসাইট আছে, স্যান্ডস্টোন আছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের কি সেডিমেন্টারি রক। পাললিক শিলার বৈশিষ্ট্য যেটা আমরা দেখলাম, যে বৈশিষ্ট্যগুলো কি, যে এটা তাহলে মূল শিলা যেটা আছে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়ে থাকে। আর পাললিক শিলা স্তরে স্তরে মানে তোমার গঠিত হয় বলে এর মধ্যে কি হয়, যে স্তর দেখতে পাওয়া যায় বা স্তরীভূত শিলা বলা হয়। তাহলে স্তরীভূত শিলা বা অস্তরীভূত শিলা, অস্তরীভূত শিলা কোনটা, আগ্নেয় শিলা। তাহলে এটা কিন্তু পার্থক্যও থাকতে পারে। তারপর হচ্ছে যে কি, পাললিক শিলার মধ্যে যেহেতু স্তর রয়েছে, তাই পাললিক শিলার মধ্যে কি জীবাশ্ম দেখতে পাওয়া যায়, কি হয়, জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এবং এটি উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয় না বলে এটা কি অকেলাসিত, এটা যে নট ক্রিস্টালাইন কেন, কারণ হচ্ছে এটা সরাসরি উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয় না, এটা হচ্ছে কি কি হয় বিভিন্ন প্রকার অবক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে এটা গঠিত হয়ে থাকে। এবং জলভাগের তলদেশে এই শিলার সৃষ্টি হয়। এবং যখন ঢেউ বারবার এদেরকে ধাক্কা দেয়, হ্যাঁ, এরকম যখন ঢেউয়ের সৃষ্টি হয়, তখন কি হয়, এদের মধ্যে একটা তরঙ্গ, এই যে তরঙ্গ, ঢেউ ঢেউ ঢেউ, এই তরঙ্গের চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায়। তরঙ্গের চিহ্ন হচ্ছে কি সাধারণত সেডিমেন্টারি শিলার মধ্যে দেখা যায়। আর সাধারণত আগ্নেয় শিলা যেহেতু ভেঙে ক্ষয় হয়ে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়, এই জন্য কি হয় যে এই শিলাটা মানে কাঠিন্যতা বা হার্ডনেসটা তোমার কি থেকে কম হয়ে থাকে, আগ্নেয় শিলা থেকে কম হয়ে থাকে, এটা একটু কোমল হয়ে থাকে, অল্প চাপে হ্যাঁ ভেঙে যেতে পারে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি পাললিক শিলা সম্পর্কে বেসিক একটা ধারণা। তারপর হচ্ছে যে প্লান্টস এন্ড অ্যানিমেলস মে হ্যাভ ইন লেয়ার্স অফ সেডিমেন্টারি রক, যেহেতু এর মধ্যে স্তর রয়েছে, তো এর মধ্যে পানি প্রবেশ করতে পারে, এবং এর কারণে এখানে কি হয় যে জীবের অস্তিত্ব পাওয়া যায় বা জীবাশ্ম থাকে। তাহলে সেডিমেন্টারি রকের উদাহরণ যে আমরা দেখলাম, লাইমস্টোন,
কোয়ার্টজ, ডোলোমাইট এবং কি স্যান্ডস্টোন। তো কোয়ার্টজ আমরা প্রথমে আসি যে কোয়ার্টজ। এই কোয়ার্টজ হচ্ছে কি যে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার মধ্যে কোয়ার্টজ হচ্ছে কি মানে একেবারে স্থানটা হচ্ছে সবার উপরে, এবং হচ্ছে কি যে এটা কোয়ার্টজ খনিজটা এর যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা রয়েছে। মানে সাধারণত কি হয় যে এর যে মানে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় চাপে প্রায় 807 মানে 867 তাপমাত্রায় এর যে ধর্ম সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, মানে এর প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কোয়ার্টজ। এবং এর কালার হচ্ছে কি ধূসর। আর একই খনিজে কিন্তু বিভিন্ন কালার হতে পারে, সেটা আমরা খনিজের চ্যাপ্টারে দেখবো। এরপরে আমরা চলে আসি কোয়ার্টজের পরে লাইমস্টোন। তো লাইমস্টোন বা চুনা পাথর, এর রাসায়নিক উপাদান হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এবং অনেক সময় ক্যালসিয়াম ফসফেটও থাকতে পারে। তাছাড়া এর সাথে সামান্য পরিমাণ থাকে ফেরিক অক্সাইড, সিলিকা, ম্যাগনেসিয়াম কার্বনেট, এছাড়া কাদা এবং জৈব পদার্থ। আর চুনা পাথর বা লাইমস্টোন পৃথিবীর সব দেশেই আছে, এটা আমাদের মৃত্তিকার একটা অন্যতম একটা উপাদান। আর ক্যালসিয়াম কার্বনেট সহজেই কি হয় যে বাইকার্বনেটে পরিণত হতে পারে। আর তখন যখন এর সাথে কি হয় পানি মিলিত হয়, পানি হলে তখন আমরা কি জিপসাম বলি, তাই না? তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা পাললিক শিলার উদাহরণ। এরপর আছে স্যান্ডস্টোন, তারপর হচ্ছে ডলোমাইট। তো ডলোমাইট হচ্ছে গিয়ে ক্যালসিয়ামও থাকবে আর ম্যাগনেসিয়াম কার্বন থাকবে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বন হচ্ছে কি ডলোমাইটের প্রধান অংশ। আর চুনা পাথরের মতো এর সাথে কিছু অক্সাইড বা জৈব পদার্থ হচ্ছে তোমার মিশিয়ে থাকতে পারে। আর এই ডলোমাইটও পৃথিবীর সব দেশে কি কম বেশি পাওয়া যায়। এবং এটা হচ্ছে কি যে বাইকার্বনেটে পরিণত হয়। আর বাইকার্বনেটে যখন পরিণত হয় পানি দ্বারা সহজে খুবই গলে যায়। আর এর রং হচ্ছে কি যে সাদা বা হলুদ, এবং মাঝে মধ্যে এর মধ্যে গোলাপি ছাপও কিন্তু দেখা যায়। তারপর কিন্তু এই যে রং গুলো, কালার গুলো, এগুলো আমরা সয়েল ফার্মিং মিনারেলস যখন করবো তখন ভালোভাবে জানতে পারবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পাললিক শিলার উদাহরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে আসে আমাদের সর্বশেষ শিলা বা রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত শিলার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে রূপান্তরিত শিলা কোনগুলো, যে রূপান্তরিত শিলা হচ্ছে ওই সকল শিলা যাদের কি প্রকৃত যে গঠন, সেই প্রকৃত গঠন থেকে রাসায়নিক এবং ভৌত পরিবর্তনের মাধ্যমে নতুন কিছু রূপান্তরিত হয়েছে। এবং এই ধরনের শিলা সাধারণত ভূ অভ্যন্তরের তাপ এবং চাপের প্রভাবে সাধারণত সৃষ্টি হয়। এবং এই কারণে প্রচুর তাপ এবং চাপের প্রভাবে সৃষ্টি হয় বলে এটা অনেক কঠিন এবং স্ফটিকাকার হয়ে থাকে, অর্থাৎ ক্রিস্টালাইন হয়ে থাকে। তো মূলত আগ্নেয় শিলা এবং পাললিক শিলা তাপ ও চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে নতুন এক প্রকার শিলায় পরিণত হয়ে থাকে, যাদেরকে আমরা বলি কি রূপান্তরিত শিলা। তো এই রূপান্তরিত শিলার আমরা সরাসরি সংজ্ঞা হিসেবে বলি, যেখানে উদাহরণ আছে যে চুনা পাথর, যে আমরা সেকেন্ডারি যেটা পড়ে আসলাম এখন সেডিমেন্টের চুনা পাথর, সেই চুনা পাথরটা কি হয় মার্বেলে বা বেলে পাথরে রূপান্তরিত হয়ে থাকে। তো পরবর্তীতে এটা কি হয় যে তাপ এবং চাপের ফলে যে নতুন একটা শিলায় পরিণত হয় যার নাম হচ্ছে সেল। সেল হয়ে আবার রূপান্তরিত স্লেটে হয়ে থাকে বা বিটুমিনাস যে কয়লা আছে সেই অ্যান্থ্রাসাইটে পরিণত হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তরিত হয়ে নতুন একটা খনিজে কিন্তু পরিণত হয়ে থাকে। এইভাবে বহু আগ্নেয় এবং পাললিক শিলা নিচ বা সিস্টে পরিণত হয়ে থাকে। আমরা উদাহরণ একটু পরে আসতেছি। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে কি বলবো যে metamorphic rocks were once igneous rock or sedimentary rock but have been changed as a result of intense heat or pressure within the earth crust। তাহলে মেটামরফিক রক্স কি, সেটা হচ্ছে যে মূলত আগ্নেয় শিলা এবং পাললিক শিলায় কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে চেঞ্জ হয়ে কি হয়েছে যে কিসের তাপ এবং চাপের প্রভাবে পৃথিবীর তাপ ও চাপের প্রভাবে পরিণত নতুন একটা সম্পূর্ণ শিলায় পরিণত হয়েছে এই মেটামরফিক রক। তাহলে এই হচ্ছে আমাদের মেটামরফিক রক সম্পর্কে ধারণা। তাহলে আমরা দেখলাম যে মেটামরফিক রকের উৎপত্তি। তাহলে মেটামরফিক রক হচ্ছে কি যে উৎপত্তিটা হয়েছে তাপমাত্রা, চাপ এবং গ্যাস বা অ্যাক্টিভ লিকুইড যে কেমিক্যালস আছে, তরল যে কেমিক্যাল গ্যাস আছে, সক্রিয় যে রাসায়নিক তরল পদার্থ রয়েছে বা গ্যাস রয়েছে, এই তাপ চাপ বা সক্রিয় রাসায়নিক তরল পদার্থ গ্যাসের কারণে হচ্ছে কি
যে এই ধরনের রূপান্তরিত শিলা উৎপত্তি হয়ে থাকে। আমরা যখন মেটামরফিক রক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা আরো সুন্দরভাবে আলোচনা করব। তো আমাদের যে মেটামরফিক রকসটা যে রূপান্তরিত হয়েছে কিভাবে আসছে, যে দেখলাম টেম্পারেচার, প্রেসার, ফ্লুইডস, টাইম, সময় লাগবে এবং তাপ, চাপের প্রভাবে, ফ্লুইডস এর প্রভাবে এই মেটামরফিক রকে রূপান্তরিত হয়েছে। তাহলে আমি এটা যদি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য সম্পর্কে বলতে যাই তাহলে এটা কি বলবো, যে এই রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় এবং পাললিক শিলার জাত, এবং রূপান্তরিত শিলা হচ্ছে কেলাসিত হয়, কেলাসিত হওয়ার কারণে এদেরকে পাললিক শিলা থেকে আলাদা করা যায়। এবং এই শিলার খনিজের উপাদান যেগুলো আছে সেগুলো থাকে সমান্তরাল ভাবে থাকে, এবং সমান্তরাল ভাবে থাকে বলে আগ্নেয় শিলা থেকে এদেরকে পৃথক করা যায়। এবং যেহেতু প্রচন্ড তাপ এবং চাপের যৌথ প্রভাবে এই জাতীয় শিলার সৃষ্টি হয়, এই কারণে এখানে কোনো তরঙ্গের চিহ্ন থাকে না। যেহেতু তোমার পাললিক শিলায় কিন্তু তরঙ্গের চিহ্ন থাকে, এখানে কোনো তরঙ্গের চিহ্নগুলো থাকবে না। এবং তাপ ও চাপে আগ্নেয় এবং পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা গঠিত হয় বলে এর হার্ডনেসে কি হয়, কাঠিন্যটা কি হয়, অনেকটা বেশি বৃদ্ধি পায়। এবং যেহেতু এখানে কোনো স্তর থাকে না আর হচ্ছে তরঙ্গ থাকে না, এই কারণে এখানে কোনো জীবাশ্ম থাকতে পারে না, মানে কি অনেকটা আগ্নেয় শিলার মতো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই মেটামরফিক রক হচ্ছে কি, যে আমাদের অনেকটা হচ্ছে খুব মানে কঠিন, এর কাঠিন্যটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, মেটামরফিক রিজনাল মেটামরফিজম একটা ধর্ম আছে সেটা। এখন আমরা দেখি আমাদের মেটামরফিক উদাহরণগুলো। দেখো যে মেটামরফিক রকের উদাহরণ আছে আমাদের মার্বেল, স্লেট, তারপর নিস, কোয়ারজাইট, হ্যাঁ, আর্জিলাইট। তো এই ক্ষেত্রে হচ্ছে মার্বেলটা আমরা জানি যে চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়ে থাকে, এবং এর প্রধান উপাদান হচ্ছে ক্যালসাইট বা ডলোমাইট। মার্বেলের প্রধান উপাদানটা কি, ক্যালসাইট এবং ডলোমাইট, যেটা হচ্ছে সেডিমেন্টের রক, কিন্তু মার্বেল হচ্ছে কি মেটামরফিক রক। তাহলে যে সকল খনিজে ক্যালসাইটের পরিমাণটা বেশি তারাই সাধারণত মার্বেল নামে পরিচিত। এরপরে চলে আসি আমরা স্লেট। স্লেটটা হচ্ছে কি, যে কাদা পাথর বা যে পলি পাথর আছে সাধারণত সেল, এইগুলো রূপান্তরের মাধ্যমে গঠিত হয়েছে, এবং এগুলো হচ্ছে সূক্ষ্ম দানাদার এবং অকেলাসিত। এবং কি হয়, যে এই স্লেটের বর্ণ হচ্ছে ধূসর কালার বা লাল কালার হতে পারে। আর হচ্ছে কি এর মধ্যে ফোটা ফোটা দাগ আছে, আমরা যখন সয়েল ফর্মিং মিনারেলসে পড়বো আমরা এগুলো বর্ণগুলো দেখবো, কালার গুলো দেখবো, সেখানে আমাদের আরো সুস্পষ্ট হয়ে যাবে। এরপরে আছে নিচ। তো নিচটা কি, নিচটা হচ্ছে গ্রানাইট বা গ্রানাইট জাতীয় যে আগ্নেয়শিলা আছে সেইটা রূপান্তরিত হয়ে নিচে পরিণত হয়েছে। হ্যাঁ, এর মধ্যে সামান্য পরিমাণে কি থাকবে, নিচের মধ্যে ফেলসপার, কোয়ার্টজ এবং অব্য। এরপরে আছে আমাদের কোয়ারজাইট। কোয়ারজাইট হচ্ছে কি, যে এর প্রধান উপাদান হচ্ছে কোয়ার্টজ, যেটা আমরা দেখে আসলাম। যে এই কোয়ার্টজ হচ্ছে কি, যে বুনটটা হচ্ছে কি আমার সূক্ষ্ম এবং বর্ণটা হচ্ছে হালকা, আর এই যে স্তর বিন্যাস সেটা খুবই অস্পষ্ট। আর এর মূল শিলা হচ্ছে কোয়ার্টজ এবং পলিপাথর, কোয়ারজাইট। এবং আর্জিলাইট, আর্জিলাইট হচ্ছে কি, যে এটা সাধারণত পলিপাথর, শেল বা কাদা পাথর এগুলো থেকে সৃষ্টি হয়েছে। এটারও পাতলা স্তর রয়েছে, সূক্ষ্ম দানাদার রয়েছে, এবং এটাও সাধারণত ফেলসপার, কোয়ার্ক বা কর্দম প্রভৃতির সমন্বয়ে গঠিত হয়েছে। এবং এটা যুক্তরাষ্ট্রের এবং ফিনল্যান্ডের সাধারণত থেকে দেখা যায় বা পাওয়া যায়। তো আমার পক্ষ থেকে আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি আমার স্লাইডটা শেষ করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের যে আসলে বিজ্ঞান মানে তো নিরস একটা বিষয়, যে আসলে বিজ্ঞান পড়তে তো ভালো লাগে না, কিন্তু হচ্ছে যদি মানে আগ্রহ নিয়ে পড়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তাহলে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে মানে তোমাদের অনেক কিছু জানতে ইচ্ছা করবে, আগ্রহটা থাকা চাই। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, এরপরে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, কথা হবে। তো এরা মানে হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমাদের জন্য দোয়া রইলো, এবং তোমরাও আমার জন্য দোয়া করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।